হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল সিনেমার অনেকগুলো আপডেটস নিয়ে। চলো ভিডিওটা শুরু করা যাক। আজকে সব থেকে ফার্স্ট যেটা আপডেট সেটা হচ্ছে হলিউড থেকে। তো ডেয়ার ডেভিল বর্ন এগেন সিজন 2, সেই সিজনের শুটিং শেষ হয়ে গেছে, পুরোপুরি কমপ্লিট। সিজন 2 আসবে 2026-এ, আমাদের মার্চে, ঠিক আছে। তো সিজন 1 ভালো রেসপন্স পেয়েছিল এবং খুব হেভিভাবে এক্সিকিউট করা ছিল, মানে ওয়েব সিরিজটা। আমারও তো দারুণ মজা লেগেছিল। আপনাদের কিরকম লেগেছিল অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। তো এর নেক্সট সিজন আসতে চলেছে হচ্ছে মার্চে 2026-এ, এবং শুটিং কিন্তু এই মুহূর্তে পুরোপুরি শেষ হয়ে গেছে। এরকমই লেটেস্ট আপডেট যে ডেয়ার ডেভিলের শুটিং পুরোপুরি শেষ। কারা কারা কতটা এক্সাইটেড এই ওয়েব সিরিজটা নিয়ে কমেন্টে অবশ্যই লিখে জানাবেন। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের রাজা সাব সিনেমাটাকে নিয়ে, যেটা প্রভাসের আপকামিং সিনেমা, যেটা ডিসেম্বরের 5 তারিখ রিলিজ হবে, ডিরেক্টেড বাই মারুতি। এই সিনেমায় দুটো নায়িকা থাকবে, আমাদের নিধি আগারওয়াল এবং আমাদের মালবিকা মোহনান। তো এই সিনেমাটা একটা হরর কমেডি সিনেমা, সঞ্জয় দত্ত আছে এই সিনেমাটিতে। এই সিনেমাটিতে শোনা যাচ্ছে নাকি এই সিনেমাটির পর এর পার্ট 2ও নাকি আসবে। ইয়েস, রাজা সাহেবের সিকুয়েল নাকি আসবে সিনেমাটি, এই মানে সিকুয়েল আসবে এরকম কথা উঠে আসছে এখনও। তো দেখা যাক, আগে ফার্স্ট পার্টটা রিলিজ হোক, তারপর কীরকম কি বক্স অফিস কালেকশন করে, কীরকম কি ওয়ার্ড অফ মাউথ জেনারেট হয়, সেই হিসাবে হয়তো মেকার্সরা দ্বিতীয় পার্ট বানাবে। বাট এখন যেরকম আপডেট উঠে আসছে যে নাকি শোনা যাচ্ছে সিকুয়েল আসবে, যদিও পুরোপুরি কোনো কনফার্মেশন নেই বা কোনো অফিসিয়াল কোনো আপডেট নেই, বাট এরকম একটা রিউমার উঠে আসছে। আপনারা কি চান? আপনাদের কি মনে হয় যে প্রবাসের কি এরকম সিনেমা আরও করা দরকার না দরকার নয়? অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের একে নিয়ে, রাঘব জুয়েলকে নিয়ে। তো প্যারাডাইস, যেটা হচ্ছে নারীর নেক্সট আপকামিং সিনেমা, যেটা ডিরেক্ট করেছে দাসারা সিনেমার ডিরেক্টর শ্রীকান্ত ওডেলা। তো এই সিনেমাটিতে ভিলেনের চরিত্রে আমরা সকলেই জানি যে রাঘব জুয়েলের কথা উঠে আসছিল বারবার, এবং রাঘব জুয়েলই থাকবে, এটা পুরোপুরি অলমোস্ট কনফার্মই ছিল। তো কালকে মেকাজের তরফ থেকে, আজকে যেহেতু কালকে যেহেতু রাঘব জুয়েলের বার্থডে ছিল, সেই উপলক্ষে তারা কিন্তু অফিসিয়ালি কনফার্মেশন করে দিয়েছে যে রাঘব জুয়েলই হতে চলেছে আমাদের প্যারাডাইস সিনেমার মেন অ্যান্টাগনিস্ট। ইয়েস, মেন ভিলেন হতে চলেছে রাঘব জুয়েল প্যারাডাইস সিনেমাতে। নারীর অপোজিটে ফার্স্ট টাইম আমরা রাঘব জুয়েলকে দেখতে পাবো। এই সিনেমাটি রিলিজ হবে পরের বছর 28 মার্চ। তো কারা কারা কতটা এক্সাইটেড রাঘব জুয়েলকে অ্যাজ এ ভিলেন প্যারাডাইস সিনেমায় দেখার জন্য অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এবং এখন কিন্তু এটা পুরোপুরি কনফার্ম যে প্যারাডাইস সিনেমাতে ভিলেন হিসেবে থাকছে রাঘব জুয়েল। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের একে নিয়ে, ওই আমাদের রকিং স্টার ইয়াসকে নিয়ে। তো রামায়ণ সিনেমাতে রকিং স্টার ইয়াসের নাকি 15 মিনিটের মতো রান টাইম থাকবে, এরকম বারবার আপডেট উঠে আসছিল যে ফার্স্ট পার্টের একদম শেষে মানে ক্লাইম্যাক্সে তাকে আমরা দেখতে পাবো নাকি, এবং খুব কম সময়ের জন্য, 10-15 মিনিটের জন্য। বাকি সেকেন্ড পার্টে তার স্ক্রিন টাইম অনেকটা বেশি থাকবে, এরকমই কয়েকদিন ধরে আপডেট উঠে আসছিল, ঠিক আছে। তো আমিও মাঝে 1-2বার দিয়েছিলাম। বাট এখন যেটা আপডেট উঠে আসছে যে না, 15 মিনিট না, পুরোপুরি 1 ঘন্টা রান টাইম থাকবে আমাদের ইয়াসের ক্যারেক্টারটা রাবণের। এমনকি ইয়াস এই চরিত্রটার জন্য 50 দিন শুটিং করেছে। ইয়েস, পার্ট 1-এর জন্য ইয়াস 50 দিন শুটিং করেছে, এবং 50 দিন যেহেতু শুটিং হচ্ছে, তার মানে কোনো দিনেই 10-15 মিনিটের ক্যামিও বা 10-15 মিনিটের একটা সিকোয়েন্স থাকবে না, ঠিক আছে। মানে অনেকক্ষণ বেশি তার স্ক্রিন টাইম থাকবে। বাট এখন শোনা যাচ্ছে নাকি 1 ঘন্টার মতো স্ক্রিন টাইম পাবে রাবণ ক্যারেক্টারটা রামায়ণ সিনেমাটিতে। তো আপনাদের কি মনে হয় কত ঘন্টা বা কত মিনিট হতে পারে রামায়ণের রাবণের ক্যারেক্টারটার? অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে জেলার 2কে নিয়ে, রজনীকান্ত স্টারার আপকামিং মাচ অ্যাওয়েটেড ফিল্ম, ডিরেক্টেড বাই নেলসন, মিউজিক বাই অনিরুদ্ধ। ফিল্মটার নাম হচ্ছে জেলার 2। এই সিনেমাটি অফিসিয়ালি হচ্ছে, আমরা সকলেই জানি এর শুটিং চালু হয়ে গেছে। এই সিনেমাটি 2026-এ আসবে। তো এই সিনেমাটিতে একটা এক্সটেন্ডেড ক্যামিও হিসেবে আমরা দেখতে পেতে চলেছি তামান্না ভাটিয়াকে। ইয়েস, ফার্স্ট পার্টেও তার ক্যামিও ছিল এবং কাওয়ালিয়া গানটা তো বিশাল লেভেলে পপুলার হয়েছিল। তো সেকেন্ড পার্টেও নাকি তার একটা ছোট রোল থাকবে এবং তার একটা ক্যামিও থাকবে, এরকম এখন পর্যন্ত আপডেট উঠে আসছে। তো আপনারা কি চান যে তামান্না ভাটের ক্যামিও থাকুক না, থাকবে না, বা অন্য কাউকে কি এই ফিল্মটায় আনা দরকার, সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন ক্যামিও হিসাবে। তো আপনাদের কি মতামত এবং আপনারা কতটা এক্সাইটেড? যদি কেউ তামান্না ভাটের ফ্যান থাকেন তারা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের ধাড়ক 2 বলে সিনেমাটিকে নিয়ে, সিদ্ধার্থ চতুর্বেদী অ্যান্ড আমাদের তৃপ্তি ডিমরি স্টারার আপকামিং সিকুয়াল ফিল্ম, যেটার নাম হচ্ছে ধাড়ক 2। তো এই সিনেমাটির ট্রেলার আজকে আসতে চলেছে। ইয়েস, এই সিনেমাটির ট্রেলার আসতে চলেছে আজকে, মানে শুক্রবার যেহেতু। তো এই আপডেটটা কালকে আমি পেয়েছিলাম, বাট কালকে যেহেতু ভিডিও বানায়নি তাই জন্য দেওয়া হয়নি। তো ধাড়ক 2 এর ট্রেলার আজকেই যে কোনো মুহূর্তে ড্রপ হয়ে যাবে। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে জলি LLB 3-কে নিয়ে, অক্ষয় কুমার আরশাদ ওয়ারসি স্টার আর আপকামিং ফিল্ম, যেটা একটা সিকুয়াল ফিল্ম। ফিল্মের নাম হচ্ছে জলি LLB 3।
এই সিনেমাটি রিলিজ হবে গান্ধী জয়ন্তীর দিন। ইয়েস, গান্ধী জয়ন্তী মানে হচ্ছে অক্টোবরের 2 তারিখ এই সিনেমাটি রিলিজ হতে যাচ্ছে এবং এই সিনেমাটির সাথে ডাইরেক্ট ক্ল্যাশ হবে কান্তারার মতো সিনেমার। ইয়েস, কান্তারা চ্যাপ্টার 1 সেই সিনেমাটি রিলিজ হতে চলেছে গান্ধী গান্ধী জয়ন্তীর দিন, যেটা একটা প্রিকুয়াল ফিল্ম। মানে কান্তারা তো প্রথম পার্টটা হচ্ছে অ্যাকচুয়ালি চ্যাপ্টার 1, এইটা চ্যাপ্টার 2, বাট এইটা এটা কান্তারা চ্যাপ্টার 2, বাট এটা প্রিকুয়াল হতে চলেছে। তো এই জলি এলএলবি 3 এর সাথে ডাইরেক্ট ক্ল্যাশ হবে এখন আমাদের কান্তারা সিনেমাটির। কান্তারা যেই লেভেলের হাইপ, আমার মনে হয় না জলি এলএলবি এর সামনে টিকতে পারবে। বাট জলি এলএলবি ইটসেলফ নিজের মধ্যে যেরকম একটা ফিল্ম, সেই ফিল্মটার একটা ফ্র্যাঞ্চাইজ ভ্যালু আছে, সেই ফিল্মটার কমেডি দারুণভাবে ওয়ার্ক করে। সেখানে অক্ষয় কুমার, জলি এলএলবি দুজনেই দুটো পার্টেরই হিরো একসাথে আছে। তো আমার মনে হয় বক্স অফিসে হেভি ওয়ার্ক করতেও পারে। আপনাদের কি মতামত, কে জিতবে এই ক্ল্যাশটা হলে এবং কোন ফিল্মটার জন্য আপনারা এক্সাইটেড, অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের আবার রাজা সাবকে নিয়ে। তো রাজা সাবকে হিন্দিতে রিলিজ দেবে পুষ্পা, ট্রিপল আর, বাহুবলী, কেজিএফ এর মতো, ট্রিপল আর বলছি, পুষ্পা, কেজিএফ, বাহুবলীর মতো ফিল্ম ডিস্ট্রিবিউটার, মানে যারা যারা এই ফিল্মটাকে ডিস্ট্রিবিউট করেছিল নর্থে, যার নাম হচ্ছে এ ফিল্মস। ঠিক আছে, তো তারা এবার হিন্দিতে ডিস্ট্রিবিউট করবে হচ্ছে রাজা সাব সিনেমাটিকে। ইয়েস, হিন্দিতে নর্থে ডিস্ট্রিবিউট করবে এ ফিল্মস রাজা সাব সিনেমাটিকে। তারা এর আগে পুষ্পা, বাহুবলী, কেজিএফ এর মতো সিনেমা ডিস্ট্রিবিউট করেছে এবং তার ফলাফল আমরা সকলেই জানি। ট্রিপল আর তো পেন করেছিল, ঠিক আছে, তো তার পেন মজুমদার কী নাম বেশ, হ্যাঁ ওনারই ট্রিপল আর পেন করেছিল। তো এ ফিল্ম ডিস্ট্রিবিউট করবে আসাবকে, দেখা যাক কীরকম কী স্ক্রিন পায়। এবং যেহেতু এ ফিল্মস করছে তাহলে আমার মনে হয় যে অনেকটা বেটার, ভালো নর্থে রিলিজ দেওয়া হবে হিন্দি রিলিজ। এবার বাকিটা পুরোটাই ফিল্মের ওপর ডিপেন্ড করছে। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের ধানুষকে নিয়ে। তো ধানুষের নেক্সট ফিল্ম যেটা হচ্ছে D54, মানে হচ্ছে ধানুষ 54। তো এই সিনেমাটিতে নায়িকা হিসেবে আমরা দেখতে পাবো আমাদের মামিতা বাইজুকে, এবং এই সিনেমাটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্টও চলে এসেছে। এই সিনেমাটিতে আমরা লিড রোলে ধানুষকে দেখতে পাবো। এই সিনেমাতে মিউজিক দিয়েছে জিবি প্রকাশ। এই সিনেমাটাকে ডিরেক্ট করবে হচ্ছে আমাদের পর্থজিল খ্যাত, যে তামিলের যে ফিল্মটা ছিল পর্থজিল, যেটা একটা থ্রিলার ফিল্ম ছিল, সেই ফিল্মটার ডিরেক্টর ভিঘ্নেশ রাজা, সেই ফিল্মটাকে ডিরেক্ট করবে। কালকে একটা পোস্টার দিয়ে অফিসের অ্যানাউন্সমেন্ট চলে এসেছে। ধানুষের নেক্সট ফিল্ম হতে চলেছে D54, যেটা ডিরেক্ট করবে পর্থজিলের ডিরেক্টর ভিঘ্নেশ রাজা, নায়িকা হিসেবে মামিতা বাইজু, এবং আমাদের মিউজিক ডিরেক্টর হিসাবে থাকবে জিবি প্রকাশ। শুটিং কাল থেকেই শুরু হয়ে গেছে। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের কান্তারাকে নিয়ে। তো ঋষভ শেট্টি কান্তারার জন্য 2 থেকে 4 কোটি টাকা রেমুনারেশন একটা নিয়েছিল, বাট কান্তারা চ্যাপ্টার 2 এর জন্য সে কিন্তু পারিশ্রমিক নিচ্ছে 100 কোটি টাকা। ইয়েস, কান্তারা প্রিকুয়ালের জন্য সে চার্জ করেছে 100 কোটি টাকা। মানে কোথায় 4 কোটি টাকা, কোথায় 100 কোটি টাকা, মানে বোঝা যাচ্ছে সিনেমার হাইপটা কোন লেভেলে, এবং সিনেমাটা যে অডিয়েন্স দেখবেই এবং কোন লেভেলে দেখবে সেটা কিন্তু ঋষভ শেট্টি খুব ভালো করে জানে। এবং ঋষভ শেট্টি তাই জন্যই হয়তো নিজের পারিশ্রমিক এতটা বাড়িয়ে দিয়েছে, 4 কোটি থেকে ডাইরেক্ট 100 কোটি। আপনাদের কি মতামত এটার উপর অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে হলিউড থেকে। তো অ্যাভেঞ্জার্স ডুমসডেকে নিয়ে আপডেট আছে। তো অ্যাভেঞ্জার্স ডুমসডে স্ক্রিপ্টের নাকি এখনও কাজ পুরোপুরি কমপ্লিট হয়নি, এখনও নাকি স্ক্রিপ্টের কাজ বাকি। রাইটার যারা রাইটিং করছে এই সিনেমাটি, তারা নাকি এখনও ক্লাইম্যাক্সের পোর্শনের রাইটিং নাকি এখনও পুরোপুরি শেষ করতে পারেনি। এবং সিনেমাটির শুটিং কিন্তু অলরেডি চলছে, একবার পোস্টপন্ড হয়ে গেছে, মানে 1-2 বার তো পোস্টপন্ড হয়েছিল শুটিং, এবং তারপরে ফাইনালি ফিল্মটাও পোস্টপন্ড হয়। আমরা দেখতে পাই যে 2026 ডিসেম্বরে শিফট করে গেছে। এখনও লেখা শেষ হয়নি, এখনও ক্লাইম্যাক্সের কাজ চলছে, রাইটিংয়ের কাজ। তো আপনাদের কি মনে হয় এই ফিল্মটাকে আবার পোস্টপন হবে নাকি এই ফিল্মটা ঠিক টাইমে রিলিজ হবে? এবং এই যে এখনও স্ক্রিপ্টিংয়ের কাজ শেষ করতে পারেনি, তাহলে কি ফিল্মটার স্ক্রিপ্টিংয়ের মধ্যে কোনো গন্ডগোল হচ্ছে? সেই সব নিয়ে অবশ্যই আপনারা কমেন্ট করে জানবেন যে আপনাদের কি মনে হয় এটা কী হচ্ছে। এবং অ্যাভেঞ্জার্স ডুমসডে নিয়ে কারা কারা বিশাল লেভেলে এক্সাইটেড, কারা কারা অ্যাভেঞ্জার্সের ফ্যান, কারা কারা মার্ভেলের ফ্যান, অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট যেটা আপডেটস হচ্ছে আমির খানকে নিয়ে। তো আমির খান রিসেন্টলি একটা ইন্টারভিউ জানিয়েছে আগস্ট মাস থেকে শুরু করছে সে মহাভারতের কাজ। ইয়েস, আগস্ট মাস থেকে শুরু হয়ে যাবে এই সিনেমাটির কাজ, আমির খান এটা জানিয়ে দিয়েছে। এবং এই সিনেমাতে নাকি কোনো চেনা মুখ থাকবে না, সব নতুন নতুন অ্যাক্ট্রেস থাকবে হচ্ছে এই সিনেমাটাই মহাভারতে। এবং মানে কোনো জানা চেনা ফ্রেশ নাকি থাকবে না, সে এটা বলেছে, ঠিক আছে, একটা ইন্টারভিউতে, যে এটা একটা পুরো নতুন মানে চেহারাদের সাথে নিয়ে, নতুন চেহারাকে নিয়ে এই সিনেমাটি বানানো হবে। এবং এই সিনেমাটার অনেকগুলো পার্ট আসবে, যেহেতু মহাভারতকে এক পার্টে শেষ করা সম্ভব নয়, তাই জন্য এই সিনেমাটির একাধিক পার্ট আসবে এবং এই সিনেমাটির কাজ আগস্ট থেকে চালু হয়ে যাবে। দেখা যাক তাহলে এই ফিল্মগুলো কীরকম হয়। একদিকে রামায়ণ হচ্ছে, একদিকে আমির খান বলছে মহাভারত বানাবে, তো দেখা যাক সেই ফিল্মটা কীরকম হয়। আজকে নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের শাকিব খানকে নিয়ে। তো আবু হায়াত মামুদ, ঠিক আছে,
তার পরিচালনায় সাকিব খানের একটা সিনেমা আসছে, ঈদ উল ফিতরে রিলিজ হবে, এটা আমরা সকলেই জানি। তো সেই সিনেমাটি তো আসছে। উল্টো দিকে বরবাদের ডিরেক্টর মেহেদী হাসান হৃদয়, তার সাথে একটা সিনেমা করছে সিয়াম আহমেদ, যেই সিনেমাটিও নাকি আমাদের ঈদে রিলিজ হবে, ঈদ উল ফিতরে, এবং সেই সিনেমাটাকে প্রডিউস করেছে রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস। এবং তাতে নাকি আমাদের কলকাতা থেকে অনেক বড় বড় অ্যাক্টরকে কাস্ট করা হবে, ঠিক আছে, অ্যাক্টর বা অ্যাক্ট্রেস। তো এরকমই এখনো পর্যন্ত শোনা যাচ্ছে। এবং আরেকদিকে রেদওয়ান রনির পরিচালনায় আফরান নিশোর একটা সিনেমা আসছে, যে সিনেমাটার নাম হচ্ছে দম, যাতে আমরা আফরান নিশোর সাথে চঞ্চল চৌধুরীকেও দেখতে পাবো। এবং এটা একটা সার্ভাইভাল থ্রিলার ফিল্ম হবে। এটা আলফা এবং চোরকি মিলে দুজনে এই ফিল্মটাকে প্রজেক্ট করবে। এবং এই সিনেমাটিও নাকি ঈদের রিলিজ দেওয়ার প্ল্যান করছে। তো সাকিব খান, সিয়াম আহমেদ এবং আমাদের আফরান নিশো, এদের তিনজনেরই ফিল্ম ঈদ উল ফিতরে রিলিজ হবে। যেটা বকরা ঈদে এই ক্ল্যাশটা হলো, দাগি আমাদের জঙ্গলি ভার্সেস তাণ্ডব, সেই ক্ল্যাশটা কিন্তু আবার আমরা বড় পর্দায় একবার দেখতে পেতে চলেছি, যেটা কিনা ঈদের সময় দেখতে পাবো। যেটা হচ্ছে আমাদের সাকিব খানের এই সিনেমাটি, তারপরে নেক্সট সিনেমাটি হচ্ছে সিয়াম আহমেদের, আর একটা সিনেমা হচ্ছে আফরান নিশোর। এবং তিনটেরই ডিরেক্টর মধ্যে একটা ডিরেক্টর অল টাইম রেকর্ডওয়ালা সিনেমা দিয়েছে, বরবাদ সিনেমাটি মেহেদী হাসান হৃদয়। সে এবার সিয়াম আহমেদকে নিয়ে আসছে, দেখা যাক তাহলে সে তার পেছনের সিনেমা বরবাদেরই রেকর্ড ভাঙতে পারে নাকি, যদিও আমার মনে হয় না পারবে, কারণ সেখানে সাকিব খান ছিল। এবং আফরান নিশো, এই যে রেদওয়ান রনি, এনাকে আমি চিনি না, ঠিক আছে, তো এনার একটা সিনেমা আনছে যেটার নাম হচ্ছে দম। তো এই সিনেমাটিও রিলিজ হবে। এবং উল্টো দিকে আবু হায়াত আমাদের মাহমুদ, যে কিনা ছোট পর্দার কাজ করে, সে এবার বড় পর্দায় ফার্স্ট টাইমের জন্য ডেবিউ করছে। এবং এটা একটা গ্যাংস্টার ফিল্মসে বানাতে যাচ্ছে, যেটা কালা জাহাঙ্গীর একটা রিয়েল যে আন্ডারওয়ার্ল্ড ছিল 90s যুগে, সেই মানে তার উপর বানাতে চলেছে। তো আপনাদের কি মনে হয় এই তিনটে ক্ল্যাশ হলে কে জিতবে, কে বক্স অফিসে এগিয়ে থাকবে, এবং আপনারা কার কার ফ্যান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট যেটা আপডেট, সেটা হচ্ছে আমাদের একে নিয়ে, রণবীর সিংকে নিয়ে। শোনা যাচ্ছে নাকি সব কিছু ঠিক থাকলে নেক্সট ইয়ার জানুয়ারি থেকে ইউরোপে শুটিং শুরু হবে ডন 3-এর। ডন 3-এর শুটিং চালু হবে ইউরোপে পরের বছর জানুয়ারি মাস থেকে। এবং এই সিনেমাতে আমরা নায়িকা হিসেবে সকলেই জানি যে একে দেখতে পাবো, কিয়ারা আডবাণীকে। এবং কিয়ারা আডবাণী যেহেতু প্রেগনেন্ট ছিল, সেই হিসাবে নাম শোনা হচ্ছিল আমাদের এরও, আমাদের ভুলে যাচ্ছি, কৃতি শ্যাননেরও। তো দেখা যাক সেটা কী হয়। এবং এই ভিলেনের চরিত্রে এখন কাস্টিংয়ের কাজ চলছে, এখনও কাউকে পুরোপুরি কনফার্ম করা হয়নি। বাট বিক্রান্ত মাসির নাম এখন উঠে আসছে, যে ডন 3-তে ভিলেন হিসাবে তার নামটা হয়তো আমরা তাকেই দেখতে পাবো, এরকম নাম উঠে আসছে এখন। বাট অ্যাকচুয়ালি কে ভিলেন হবে সেটা এখনও পুরোপুরি ঠিক হয়নি। দেখা যাক কে ভিলেন হয়। এবং আপনাদের কি মতামত, যে কে ভিলেন হলে বেশি ভালো হয় ডন 3-তে, অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এবং আপনাদের কি মনে হয় ডনে শাহরুখ খানের সোয়াগটা পুল আপ করতে পারবে রণবীর সিং, সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট যেটা আপডেট, সেটা হচ্ছে আমাদের টাইগার শ্রফকে নিয়ে। তো টাইগার শ্রফের আপকামিং মাচ অ্যাওয়েটেড সিকুয়াল ফিল্ম, যেটার নাম হচ্ছে আমাদের সিকুয়াল বলা যায়, ফ্র্যাঞ্চাইজি ফিল্মও বলা যায়, এটার নাম হচ্ছে বাগি 4। তো এই সিনেমাটাতে ভিলেন হিসেবে আমরা সঞ্জয় দত্তকে দেখতে পেতে চলেছি। তো বাগি 4 রিলিজ হবে সেপ্টেম্বরের 5 তারিখ, এটা আমরা সকলেই জানি। বাট এই সিনেমার শুটিং কিন্তু এখন পুরোপুরি র্যাপ আপ। টাইগার শ্রফ স্টারের আপকামিং ফিল্ম বাগি 4-এর শুটিং কিন্তু পুরোপুরি র্যাপ আপ, এবং সব কিছু ঠিক থাকলে যেরকম শোনা যাচ্ছে 5ই সেপ্টেম্বর যেরকম রিলিজ ডেট প্ল্যান করছে মেকার্সরা, অফিসিয়াল অ্যানাউন্সমেন্টও দিয়েছিল। তো 5 তারিখেই আসবে হচ্ছে বাগি 4। তো বাগি 4 নিয়ে আপনারা কতটা এক্সাইটেড, এবং কি মনে হয় আপনাদের বাগি 4 হয়তো টাইগার শ্রফকে কি কামব্যাক দেবে, সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আজকে নেক্সট যেটা আপডেট, সেটা হচ্ছে রামায়ণ সিনেমাটিকে নিয়ে। তো রামায়ণ সিনেমাটির একটা কাস্টে যুক্ত হওয়া একজন অ্যাক্ট্রেস, যার নাম হচ্ছে আমাদের ইন্দিরা, ঠিক আছে। তো সে জানিয়েছে যে রামায়ণে যে টেকনোলজি ইউজ হয়েছে সেটা কিন্তু ক্রিস্টোফার নোলানের ইন্টারস্টেলারেও ইউজ হয়েছে। একটা 86টা ক্যামেরা সেট আপ, ঠিক আছে, মানে তাকে ডাকা হয়েছিল তার শরীরের মাপ নেওয়ার জন্য। বাট সে সেখানে গিয়ে জানতে পারে, তাকে বলা হয় এটা, যে এই যে জিনিসটা তোমার যে মাপটা নিচ্ছি, এটা কিন্তু শুধুই মাপের কাজ করে না, এই যে সেট আপটা তারা করেছে, এই যে টেকনোলজিটা তারা করেছে, সেটা ভিএফএক্সের কাজ করে। সেটা মানে তাকে কিছু বলতে হবে না, অটোমেটিক সেই টেকনোলজিটাই সব করে দেবে। কীভাবে ছোটোবেলার সিন দেখাবে, কীভাবে মানে হাঁটবে, বসবে, সব সেই ক্যামেরাটাই ঠিক করে দেবে। তো এটা একটা বিশাল মানে ব্যাপার ছিল তার কাছে, এবং সে এটা জেনে খুব খুশি হয় যে ইন্টারস্টেলারের টেকনোলজি এখানে রামায়ণে ইউজ হচ্ছে। এবং এর কারণে এই যে 86টা ক্যামেরা যে সেটআপটা, এর কারণে ভিএফএক্সও হেভি হবে। এর কারণে মানে পুরোপুরি কন্ট্রোলড একটা মানে কাজ আমরা দেখতে পাবো। কারণ এই যে অভিনেত্রীরা, সে জানিয়েছে যে আমি শুধু গিয়েছিলাম মাপ দেওয়ার জন্য, বাট সেখানে আমি বুঝতে পারি যে কীভাবে আমার ছোটোবেলা শর্ট দেখানো হবে, কীভাবে মানে কথা বলবো আমি, কীভাবে আমি হাঁটবো চলবো। তো সব কিছু কন্ট্রোল ছিল ওই ক্যামেরাটার মাধ্যমে, সেই সব কিছু দেখাবে। ও শুধু শরীরের মাপ দেবে। তো এই টেকনোলজিটা ইন্টারস্টেলারে ইউজ হয়েছিল, এটা মেকার্সে তাকে বলে, এবং সে এটা জেনে খুব মানে খুশি হয়। এবং রামায়ণের সে পার্ট, সে আমরা সকলেই জানি।
তো রামায়ণের যে রামায়ণ ফিল্মে যে টেকনোলজি ইউজ হবে সেটা হচ্ছে আমাদের ইন্টারস্টেলারে অলরেডি ইউজ হয়ে গেছে। দেখা যাক তাহলে ফিল্মটা দেখার সময় আমরা কীরকম কী ভিএফএক্সের কাজ দেখতে পাই। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে SSMB-29কে নিয়ে। তো SSMB-29-এ মহেশবাবুর ফাদারের রোলে আমরা চিয়ান বিক্রমের কথা উঠে এসেছিলো এবং SS রাজমৌলি তাকে অফারও করেছিল এই রোলটা মহেশবাবুর বাবার রোলে, বাট চিয়ান বিক্রম সেটাকে ফিরিয়ে দেয় খুব মানে মানে কি রেসপেক্টের সাথে। বাট এখন এই রোলটা গিয়েছিল হচ্ছে আমাদের এর কাছে আর মাধবনের কাছে, এবং আর মাধবন কিন্তু এই রোলটা নাকি সে অ্যাকসেপ্ট করে এবং আর মাধবন নাকি এখন SSMB-29-এর পার্ট। ইয়েস, আর মাধবন সে এই রোলটা এখন প্লে করবে এবং মহেশবাবুর চরিত্রে আমরা হয়তো আর মাধবনকেই দেখতে পেতে চলেছি, এরকম এখনও পর্যন্ত আপডেট। তো মহেশবাবুর বাবার চরিত্রে আমরা দেখতে পাবো আর মাধবনকে SSMB-29-এ। আপনাদের কি মনে হয় চিয়ান বিক্রম বেটার হতো নাকি আর মাধবন, সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে রামায়ণ সিনেমাটাকে নিয়েই। তো রামায়ণে রণবীর কাপুর 150 কোটি টাকা ফিস নিয়েছে, এটা তো আপনাদের সকলেই বলেছিলাম, আমি আপনাদের সকলকেই বলেছিলাম যে 150 কোটি টাকা সে দুটো পার্ট মিলিয়ে এই সিনেমাটিতে সে রেমুনারেশন নিয়েছে। বাট এখন সাই পল্লবীর নাম উঠে এসেছে যে সাই পল্লবী নাকি 12 কোটি টাকা নিয়েছে রামায়ণের জন্য। ইয়েস, রামায়ণের জন্য 12 কোটি টাকা নিয়েছে সাই পল্লবী, বাট এটা দুটো পার্টের জন্যই, ঠিক আছে, যদিও কোনো মানে দুটো পার্টের জন্যই মেবি হবে, এখনও কোনো এটা উঠে আসেনি, বাট সাই পল্লবী 12 কোটি টাকা নিয়েছে রামায়ণের জন্য, এরকমই এখন উঠে এসছে। তো রণবীর কাপুর 150 কোটি টাকা দুটো পার্টের জন্য এবং সাই পল্লবী 12 কোটি টাকা, যদিও এটা ক্লিয়ার নয় যে দুটো পার্ট না একটা পার্ট। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের শাকিব খানের এই নেক্সট সিনেমাটিকে নিয়ে, যেটা ঈদে রিলিজ হবে আমাদের আবু হায়াত মাহমুদের সিনেমাটিতে। তো এই সিনেমাটা নাকি বিশাল একটা লার্জার দ্যান লাইফ এবং বিরাট একটা স্কেলে নাকি বানাবে ডিরেক্টর, যার কারণে নাকি সে তাদের ওখানে এখানে টেকনিশিয়ান নেই, মানে আমাদের ওদের বাংলাদেশে ওদের, ঠিক আছে, সেরকম টেকনিশিয়ান নেই, যার কারণে তারা নাকি এই পুরো সিনেমাটিকে দেশের বাইরে সেট ফেলে তারা করবে। ইয়েস, দেশের বাইরে শুটিং হবে সেট তৈরি করে আবু হায়াতের নেক্সট সিনেমাটি, যেতে লিড চরিত্রে আছে শাকিব খান। তো যেহেতু বিরাট একটা বড় লম্বা স্কেলে এই সিনেমাটিকে বানাবে এবং প্রচুর লার্জার দ্যান লাইফ প্রেজেন্টেশন, একদম গ্র্যান্ডার স্কেল, বিশাল লেভেলের, ঠিক আছে, তো সেই কারণে নাকি তারা বাইরে গিয়ে সেট ফেলে এই সিনেমাটি শুটিং করবে। তো আপনাদের কি মতামত, কীরকম মানে সিনেমাটি হবে, মানে বরবাদের থেকেও বিশাল লেভেলে বড় হিট হবে এবং কতটা হেভিভাবে পুল আপ করতে পারবে এই ডিরেক্টরটা, সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। কারা কারা আবু হায়াত মাহমুদকে খুব ভালো করে স্টাডি করেছেন বা জানেন তারা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন, সাকিব খানের ফ্যান যারা আছেন। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে আল্লু অর্জুনের নেক্সট ফিল্ম অ্যাটলিস্ট সাথে। তো আল্লু অর্জুন স্টার আর নেক্সট ফিল্ম যেটার নাম হচ্ছে A22 এবং অ্যাটলিস্ট 6। এই সিনেমাটিতে 3টে নায়িকা থাকবে আমরা সকলেই জানি, যার মধ্যে একটা তো অলরেডি আমাদের মৃণাল ঠাকুর এবং দীপিকা পাডুকোনের নাম তো উঠে এসেছিলো, জাহ্নবী কাপুরের নামও মাঝে মাঝে শোনা গিয়েছিল, বাট শোনা যাচ্ছে নাকি এখানে রশ্মিকা মান্দানাও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে থাকবে। ইয়েস, রশ্মিকা মান্দানার নামও এখন রিসেন্টলি খুব উঠে আসছে, যে রশ্মিকা মান্দানাকেও আমরা দেখতে পেতে চলেছি আল্লু অর্জুনের অপোজিটে। এবং যেহেতু রশ্মিকা মান্দানা এখন যেই সিনেমায় থাকছে সেই সিনেমাটি ব্লকবাস্টার হচ্ছে, তো আমার মনে হচ্ছে এই হিসাবে রশ্মিকা মান্দানাকে নিয়ে নেওয়া হয়েছে। তো মৃণাল ঠাকুর, রশ্মিকা মান্দানা, জাহ্নবী কাপুর, দীপিকা পাডুকোন সবাইকেই আমরা দেখতে পাবো হচ্ছে অ্যাটলিস্ট নেক্সট সিনেমায়, আল্লু অর্জুনের নেক্সট সিনেমায়। তো দেখা যাক এত বড় বড় অ্যাক্ট্রেসদেরকে নিয়ে এই সিনেমাটিতে তাদেরকে কীরকমভাবে কতটা গুরুত্বপূর্ণ রোল দেওয়া হয়, এটা দেখবার মতো বিষয় হবে। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের অভিষেক বচ্চনকে নিয়ে। তো একটা লাস্ট আপডেট এটাই, তো আপনারা কি জানেন যে 96 সিনেমাটি প্রেম সে প্রথম আমাদের রামকুমার, ঠিক আছে, সে প্রথম অভিষেক বচ্চনকে নাকি নিয়ে করার প্ল্যান করেছিল। ইয়েস, বাট কোনোভাবে অভিষেক বচ্চনের কাছে সে গিয়ে পৌঁছতে পারেনি বলে শেষমেশ এই সিনেমাটিকে বিজয় সেতুপতি কে নিয়ে বানায়, এবং বাট শুরুতে মানে হিন্দির জন্যই লেখা হয়েছিল ফিল্মটাকে, এবং যার কারণে অভিষেক বচ্চনকে মাথায় রেখেই নাকি সে 96 বানাতে চেয়েছিল এবং হিন্দির জন্যই পুরো প্রপার ভেবে রাখা হয়েছিল। বাট তার কাছে যেহেতু সে রিচ করতে পারেনি, পৌঁছতে পারেনি, তাই জন্য কোনোভাবে কোনো উপায় ছিল না যে অভিষেক বচ্চনের কাছে গিয়ে সে উঠবে, তার কারণেই সেই সিনেমাটি তার সাথে করা হয়নি। এবং এখন ফাইনালি আমরা এই ফিল্মটাকে বিজয় সেতুপতির সাথে হইতে দেখেছি এবং সেটা একটা কাল্ট স্ট্যাটাস পেয়েছে। তো আমি তো বলবো বিজয় সেতুপতি পারফেক্ট চয়েস ছিল। অভিষেক বচ্চনের ব্যাপক অ্যাক্টর, ঠিক আছে, তাকে সেইভাবে ইউটিলাইজ করা হয় না, বাট আমি বলবো ঠিক আছে, মানে বিজয় সেতুপতির রোলটা খুব ভালোভাবে প্লে করেছে। আপনাদের কি মতামত, কে থাকলে আরও বেটার হতো, অভিষেক বচ্চন থাকলেই বেটার হতো নাকি যেহেতু বিজয় সেতুপতি আছে, যেটা আপনারা দেখেছেন অলরেডি 96, সেটাই বেটার, অবশ্যই কমেন্টে লিখে যাবেন। এই ছিল টোটাল আপডেট, ইন্ডিয়ান আপডেট, তার পাশাপাশি ইন্টারন্যাশনাল আপডেট। এই আপডেটগুলো দেখে জেনে শুনে আপনাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন, অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেল তো তুললে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।